3 দিন পার ডিয়াল লটারি কাণ্ডে ম্যারাথন তল্লাশি ইডির। কলকাতা চেন্নাইয়ের 20 জায়গায় তল্লাশি, প্রায় 9 কোটি বাজেয়াপ্ত হয়েছে। লেক মার্কেট সহ কলকাতার 3টি জায়গায় কেন্দ্রীয় বাহিনী অভিযান চালায়। লটারির অফিসে ইডি যে ম্যারাথন অভিযান চালিয়েছে, 8 কোটি 80 লক্ষ টাকার হদিশ পেয়েছে তারা। লেক মার্কেটের আবাসনে ইডি অভিযান চালিয়ে 3.5 কোটির হদিশ পেয়েছে। লটারির মাধ্যমে কি কালো টাকা সাদা হচ্ছে? কলকাতায় টাকার পাহাড়, ধৃত লটারি কিং, তাকেই জেরা করে লেক মার্কেটে লটারির অফিসে অভিযান চালায় তারা। কালো টাকা সাদা করতে লটারিকে ব্যবহার করার অভিযোগেই এই তল্লাশি অভিযান ইডির। চেন্নাইয়ের মামলার সূত্র ধরে কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ম্যারাথন অভিযান। ইডি যা দাবি করছে, ম্যারাথন তল্লাশিতে প্রায় 9 কোটি নগদের হদিশ মিলেছে। আর তার সঙ্গে আবার উঠে আসছে সেই প্রভাবশালী যোগের তথ্য। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন যে তথ্য সামনে এনেছিল, তাতে দেখা যায় যে রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে সান্তিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং। আর এই সান্তিয়াগো মার্টিন এবং তার ঘনিষ্ঠদের ঠিকানাতেই বৃহস্পতিবার থেকে তেড়ে ফুলে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক টিম। আর এই সংস্থার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি এবং আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। গোয়েন্দারা অনুমান করছেন যে লটারি দুর্নীতির মাধ্যমে একাধিক প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে প্রচুর কালো টাকা সাদা করা হয়েছে বলেও ইডি সূত্রে দাবি। আর এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। টিভি চ্যানেল খুললে পরে এখন সবাই নিউজ চ্যানেল দেখছে যে কবে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাবে, বান্ধবী পাওয়া যাবে, আর টাকার মেশিন গিয়ে টাকা গুনবে। তো নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গের মানুষ এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এখন। তো এই লটারি দুর্নীতির কথা আমরা আগেই বলেছি, মার্টিন লটারির কথা বলেছি। যারা পশ্চিমবঙ্গের যে লটারি ব্যবসাতে যারা স্থানীয় লটারির লোকেরা ছিল, তারা সব দেখুন আউট হয়ে গেছে। এই লটারির বিষয়টা একটা অন্য রাজ্যের একটি মামলার সূত্রে যারা তদন্ত করার তারা তদন্ত করছেন। আশা করব তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করবে না। কোনো লটারির মধ্যে কোনো ভুল জিনিস আছে না নেই, সেগুলো কে ঠিক করবে? সেগুলো কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতর যারা লটারি নিয়ন্ত্রণ করেন, তাদের যে বিভিন্ন এজেন্সি আছে তারা ঠিক করবে। যতক্ষণ সব ঠিক ছিল ততক্ষণ ঠিক ছিল, যদি কোথাও কোনো ভুল থাকে তারা বুঝবেন। শুধু ভাটপাড়া নয়, খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা। একেবারে বাড়ির সামনে তিনি বসেছিলেন। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার এক হামলাকারী ও এক ট্যাক্সি চালক। স্থানীয়দের হাতে ধরা পড়ে বয়স লুকিয়ে নিজেকে নাবালক বলে দাবি করে হামলাকারী। ধৃতের নাম যুবরাজ সিং, তার বাড়ি বিহারের বৈশালীতে। অর্থাৎ এই খুনের সঙ্গে বিহারের যোগ। এই পুরো বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দেখো অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। কেন টার্গেট তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ? তার হামলার নেপথ্যে কারা? মাস্টার মাইন্ড যাকে বলা হচ্ছে ইকবাল, সেটাই কি তার আসল নাম, নাকি তার অন্য পরিচয় রয়েছে? দেখো নেপথ্যের গল্পটা কি রয়েছে, কেন, মোটিভটা কি, সেটাই কিন্তু তদন্তকারী জানার চেষ্টা করছেন। তুমি দেখেছো যে আজকে সকাল থেকে কিন্তু কলকাতার শীর্ষ যারা কর্তারা, পুলিশের শীর্ষ কর্তারা, তারা আসেন থানায় এবং পাশাপাশি কিন্তু ঘটনাস্থলে কলকাতার পুলিশ কমিশনার তিনি আসেন এবং তিনি এসে কসবা থানায় এসে একেবারে যারা অভিযুক্তরা ছিলেন তাদের সঙ্গেও কথা বলেন। কিন্তু এই ঘটনার নেপথ্যের গল্প কী রয়েছে সেটাই তারা জানার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত স্পষ্ট নয় গোটা বিষয়টা। একবারে কলকাতার পুলিশ কমিশনার তিনি জানান যে বাকি আরও অনেকেই রয়েছে, তাদের খোঁজ পাওয়া গেলে, তাদেরকে গ্রেপ্তার করা গেলে তবে কিন্তু গোটা বিষয় সামনে আসবে। তবে গতকালকে একজনকে প্রথমে স্থানীয়রা পাকড়াও করে নেয়, পরবর্তীকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং যুবরাজ সিংহ তার কিন্তু করে বিহারের বৈশালীতে বাড়ি। অর্থাৎ এক্ষেত্রে যে বিহার থেকে ভাড়াটে শুটার নিয়ে এসে কাউন্সিলরের ওপর হামলার ছক কষা হয়েছিল বলে সেমনটাই কিন্তু সামনে আসছে। কিন্তু কেন, কে করলো, কী জন্য করলো? কাউন্সিলরকে যে জায়গায় তার উপর হামলা করো তার একেবারে যে জায়গায় তার সঙ্গে সকলে থাকে, ভিড় এলাকা, তার বাড়ির নিচে একেবারে জনবহুল এলাকা, যেখান থেকে বাস যায়, গাড়ি যায়, সবসময় রাজডাঙ্গা মেন রোডের মতো জায়গা, এই জায়গায় বা বেছে নেবে কেন শুটাররা? এবং কি প্ল্যান ছিল তাদের? আগে থেকে কোনো রকম ট্রিপ ছিল কি না, বা তারা কোনো রেকি করেছিল কি না? কারণ কাউন্সিলরে যেমনটা জানতে পারছি দুজন করে নিরাপত্তা রক্ষী থাকতো, তাদেরকে এই
রাত্রি 8টা নাগাদ ঘটনাটি ঘটে। তার আগে 7টার সময় তিনি কিন্তু নিরাপত্তা রক্ষীদেরকে ছুটে দিয়ে দেন, ছেড়ে দেন। এবং সেই নিরাপত্তা রক্ষীরা তার সঙ্গে ছিলেন না, কাউন্সিলর তার বাড়ির নিচে বসেছিলেন এবং তারপরেই ঘটনা ঘটলো। একজনকে গ্রেপ্তার করা হলো, যাকে স্থানীয়রা পাকড়াও করে। তার কাছ থেকে একটা 9mm লোডেড পিস্তল পাওয়া গেল, রাস্তায় সে ফেলে ছুটতে শুরু করে এবং অপরজন তাকে একেবারে আততায়ী যারা দুজন এসেছিল স্কুটারে তাকে ফেলে দিয়ে অপরজন পালিয়ে যায়। কিন্তু তার পরবর্তীতে ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা। কেন ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হলো? কারণ এই ট্যাক্সিতে করে তারা কিন্তু অনেকে মিলেই এসেছিল বলে জানতে পারা যাচ্ছে কসবা এলাকায়। এবং তার পরবর্তীকালে গোটা বিষয় পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার পর দুজন মিলে এই স্কুটারে করে বেরোয়, স্কুটারে করে যায়। ইকবাল একটা নাম সামনে এসছে এবং সেটাই কি আদৌ ঠিক নাম? কিন্তু পুলিশ জানাচ্ছে তার এই যে নেপথ্যে যিনি রয়েছেন ইকবাল, তার সম্পর্কে অনেকটা তথ্যই তারা পেয়েছেন। কারণ অভিযুক্ত যুবরাজের মোবাইল থেকে নাম্বার পেয়েছে, সেই নম্বরের সূত্র ধরে নাম ইকবাল হোক বা যাই হোক না কেন, তাকে কিন্তু তার খোঁজ ইতিমধ্যে তারা শুরু করেছেন, যদিও এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে তোমাকে বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই ঘটনার পর যেটা সবথেকে বড় প্রশ্ন হয়ে উঠছে সেটা নিরাপত্তা। সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? কারণ অনেকেই যে প্রশ্ন তুলছেন যে একজন জনপ্রতিনিধির ওপর যদি প্রকাশ্য রাস্তার মধ্যে বন্দুক নিয়ে তার উপর হামলা করার চেষ্টা করা হয়, একেবারে 9mm লোডের পিস্তল রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখা যায়, তার পরবর্তীকালে সাধারণ মানুষ তাদের নিরাপত্তাটা কোথায়? কারণ যে জায়গায় ঘটনাস্থল সেখান থেকে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কসবা থানা, তার দূরত্ব হচ্ছে 1.6 কিলোমিটার। যে জায়গায় ঘটনাস্থল সেখান থেকে মাত্র 250 মিটার বেরোলে একেবারে মেন রোড, যেখানে শপিং মল রয়েছে, অত্যন্ত ব্যস্ততম এলাকা, এবং তার সামনে পুলিশ কিয়স্ক রয়েছে, ট্রাফিক পুলিশ সবসময় থাকে, পুলিশ সেখানে থাকে। তাহলে এত যেখানে কাছাকাছি পুলিশ, ব্যস্ত এলাকা, সেই জায়গায় দুষ্কৃতীরা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? এই প্রশ্নই কিন্তু বিভিন্ন মহল থেকে তারা তুলতে শুরু করেছেন। একদমই পার্থ, যে কথা তুমি বলছিলে যে কিভাবে এত বেপরোয়া হচ্ছে দুষ্কৃতীরা, যেখানে কয়েক হাত দূরেই থানা, একেবারে পরিচিত জনবহুল একটা এলাকা, এত মানুষ সেখান দিয়ে যাতায়াত করেন, একেবারেই নির্জন নয়, অতি পরিচিত একটি শপিং মল রয়েছে, বাড়ির সামনে বসেছিলেন তৃণমূল কাউন্সিলর, যেখানে জনপ্রতিনিধিরা এইরকম ভাবে হামলার শিকার হচ্ছেন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বারবার প্রশ্ন উঠছে। কিন্তু তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি নিজে কি বলছেন, কেন তিনি টার্গেট হলেন, দেখুন। তাও গিয়ে কি মনে হচ্ছে যে আপনারা যে রাজনীতি করে 107 নম্বর ওয়ার্ডে ক্রিমিনাল মুক্ত করবার একটা চেষ্টা করেছিলেন, সেই রাজনীতিটা পিছিয়ে পড়ছে, আবার ক্রিমিনাল রাজটা এগিয়ে আসছে? দেখুন, আসার তো চেষ্টা হচ্ছে, এবং অত্যন্ত দুর্ভাগ্যের কথা যে তারা কোনো কোনো জায়গা থেকে সাপোর্ট পেয়েও যাচ্ছে, এবং আমার মনে হয় যে একটু প্রশাসনকে আরও একটু সজাগ হওয়ার দরকার আছে। আমি ঠিকই প্রশাসনের জায়গা থেকেই আসবো যে আপনি একজন জনপ্রতিনিধি, পাশের ওয়ার্ডের 108 নম্বরের, 107 নম্বর ওয়ার্ডে আপনি থাকেন, আপনি জনপ্রতিনিধি হিসেবে নিজের বাড়ির সামনে আক্রান্ত হচ্ছেন, এবং সেই জায়গায় সাধারণ মানুষের নিরাপত্তা মানে কোথাও গিয়ে মানে আপনার বাড়ির সামনে রেকি করা হলো, বাইরে থেকে বিহার থেকে লোক নিয়ে আসা হলো আপনাকে মারার জন্যে, কোথাও গিয়ে প্রশাসনিক গাফিলতি থেকে যাচ্ছে? না দেখুন, এটা আমি প্রশাসনিক গাফিলতি বলবো না, কারণ কে কাকে মারার জন্য কে কোথায় কী পরিকল্পনা করছে সেটা তো প্রশাসনের পক্ষে আগে থেকে জানা সম্ভব না। কয়েক লক্ষ লোক কলকাতা শহরে প্রত্যেক দিন আসে, কলকাতা শহর থেকে প্রত্যেক দিন বেরোয়, যার ফলে কে কোথায় সঙ্গে করে আর্মস নিয়ে আসছে, কে কী পরিকল্পনা করছে, এটা প্রশাসনের পক্ষে আগাম জানা সম্ভব না। তবে প্রশাসন যখন থেকে জেনেছে তখন থেকে চেষ্টা করছে প্রকৃত অপরাধীকে ধরবার জন্য। আরেকটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, যাতে ক্রিমিনালরা যারা মাথা তোলবার চেষ্টা করছে তারা না উঠতে পারে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে আমরা যে রাজনীতি শিখেছি, সেই রাজনীতিটা আমার মনে হচ্ছে কোথাও যেন ওই জায়গাটা একটু বিঘ্নিত হচ্ছে, কারণ মানুষ আমাদের থেকে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে সেটা আমাদের কারণ অনুসন্ধান করতে হবে। আর দ্বিতীয় কথা, মমতাদির যে লক্ষ্য, যে উদ্দেশ্য, যে যতক্ষণ জনগণ আছে ততক্ষণ আমাদের দল আছে, ততক্ষণ আমরা আছি, সেটা বোধহয় কোথাও একটা ডিফার করছে ওই সমস্ত অঞ্চলে। আমার মনে হয় এটা দলের আরেকটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। আর দলের যারা সোকল্ড লিডারশিপ আছেন দক্ষিণ কলকাতার, তাদেরকেও একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। আপনার কাছে আমি শেষ প্রশ্ন করব যে কোথাও গিয়ে কি খারাপ লাগা আছে যে যে এলাকাটা আপনি দীর্ঘদিন ধরে কাউন্সিলর ছিলেন, সেই এলাকাটার রাজনৈতিক পরিবর্তন বা প্রশাসনিক পরিবর্তন বা গুন্ডারাজের আবার নতুন করে উত্থান, এটা আপনাকে উদ্বিগ্ন করছে সাধারণ মানুষের কথা ভেবে? না, কালকে একটা সময় আমার মনে হয়েছিল, কারণ যখন ঘটনা ঘটে তার পরেই আমার মেয়ে কোথার থেকে খবর পেয়েছে আমি জানি না, মিনিট 15-র মধ্যে আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছে বাবা অনেক হয়েছে, এবার শেষ করো। আমিও একটা সময় ভাবা শুরু করে দিয়েছিলাম যে পলিটিক্সে বোধহয় আর আমার পক্ষে টানা সম্ভব হবে না, কিন্তু রাত্রিবেলা আবার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে, মেয়েদের সঙ্গে কথা বলেছি,
এবং সিদ্ধান্ত নিয়েছি যে লড়াই আমার জারি থাকবে, এদের বিরুদ্ধে লড়তে আমাকে হবেই। আর এই মুহূর্তে যদি এদের ভয়ে আমি ছেড়ে দিই তাহলে একটা অন্য বার্তা যাবে। এদের ভয়ে আমি পিছু পা হব না। মমতাদির নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসের থেকেই এদের বিরুদ্ধে লড়াই করব। তার মানে আপনি 107 নম্বর ওয়ার্ডের এই যে দুষ্কৃতিরাজ বা এই যে দৌরাত্ম্য আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে, সেটার বিরুদ্ধে লড়াই করছেন? দেখুন, আমার ওখানে বাড়ি, দল বলুক না বলুক, আমি তো ওখানে বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যাব না। আমাকে দলের জেলা সভাপতি দেবাশিস কুমার ওই ওয়ার্ডে মাথা গলাতে বারণ করে দিয়েছিলেন। আমি সেখানে মাথা গলাই না রাজনৈতিক দিক থেকে, কিন্তু ওখানে একাধিক সংগঠনের সঙ্গে আমি যুক্ত। ওখানে মানুষ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে মানুষের সম্পর্ক আছে। কাজেই দেবাশিস কুমার বলুক না বলুক, আমাকে ওখানকার মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের ভালো মন্দ নিয়ে চিন্তাভাবনা করতে হবে। সুতরাং আমি যতক্ষণ বাঁচবো চেষ্টা করব মানুষের সঙ্গে থেকে কাজ করবার।